আজকে পড়াবো বিটা ব্লকার। বিটা ব্লকার পড়ার আগে প্রথমে জানবো বিটা রিসেপ্টরের ওপর ফোকাস করে অটোনমিক নার্ভাস সিস্টেমের বেসিক ফিজিওলজি। আর এই বিটা রিসেপ্টর দুই প্রকার, বিটা 1 আর বিটা 2। আর বিভিন্ন রকমের বিটা ব্লকার আছে। কিছু বিটা ব্লকার খুব স্পেসিফিক, শুধুমাত্র বিটা 1 এর সাথে বাইন্ড করে। আর কিছু বিটা ব্লকার আছে তারা নন স্পেসিফিক, বিটা 1 বিটা 2 দুটোর সাথেই বাইন্ড করে। এবার জানবো ফাইট অ্যান্ড ফ্লাইট সিচুয়েশনে সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম কীভাবে টার্গেট অর্গানগুলোতে কাজ করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গ্রে ম্যাটার লাইক স্ট্রাকচার দেখা যায়, পার্টিকুলারলি ডাইনসেফালনে। এই ডাইনসেফালন স্টিমুলেট হয়ে হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, আর এই হাইপোথ্যালামাস স্টিমুলেট হয়ে ডিসেন্ডিং অ্যাকশন পোটেন্সিয়াল সেন্ড করে থ্রু দ্য স্পাইনাল কর্ড। আর এই স্পাইনাল কর্ড প্রিগ্যাংলিয়ন মোটর নিউরনকে স্টিমুলেট করে। আর এই প্রিগ্যাংলিয়ন মোটর নিউরন স্পাইনাল কর্ডের থোরাকোলাম্বার রিজিয়নে অবস্থিত, পার্টিকুলারলি T1 to L2। এই প্রিগ্যাংলিয়ন মোটর নিউরন স্টিমুলেট হয়ে সেই স্টিমুলাসকে সাইন্যাপসিসের মাধ্যমে পোস্ট গ্যাংলিয়ন মোটর নিউরনে সেন্ড করছে। আর এই পোস্ট গ্যাংলিয়ন মোটর নিউরন তখন টার্গেটেড অর্গানে স্টিমুলাসকে সেন্ড করছে। এইবার আমরা জানব টার্গেট অর্গানগুলোতে কিভাবে কাজ করে। প্রথমে আই। বিটা 2 রিসেপ্টর আয়ের সিলিয়ারি বডিতে লোকেটেড থাকে, তাই এই স্টিমুলাস পার্টিকুলারলি সিলিয়ারি বডি অ্যান্ড সিলিয়ারি প্রসেসের ওপর কাজ করে। সো এই স্টিমুলাস যখন বিটা 2 রিসেপ্টরে যায় তখন অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন বেড়ে যায়। আর এই অ্যাকুয়াস হিউমার হলো চোখের অ্যান্টেরিয়র সেগমেন্টে অবস্থিত ফ্লুইড। আর যখন এই অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন বেড়ে যায় তখন ক্যাপিলার ডাইলেশন বেড়ে যায়, একে বলে মিড্রিয়াসিস। রিসেপ্টর হার্টের ওপর কাজ করে, পার্টিকুলারলি বিটা 1 হার্টের কন্ডাকশন সিস্টেমস অ্যান্ড কন্ট্রাক্টাইল সিস্টেমের ওপর অবস্থিত থাকে। যখন এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন এই বিটা 1 রিসেপ্টরের ওপর রিলিজ করে তখন কন্ডাক্টর সিস্টেমে কাজ করে, লাইক এভি নোড অ্যান্ড এসএ নোড। এই স্টিমুলাস বিটা 1 রিসেপ্টরে গিয়ে কি কন্ডাক্টর সিস্টেমে গিয়ে হার্ট রেট বাড়িয়ে দেয়। আর হার্ট রেট বেড়ে গেলে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, আর এই কার্ডিয়াক আউটপুট বেড়ে গেলে ব্লাড প্রেশার বেড়ে যায়। যখন এই স্টিমুলাস কন্ট্রাক্টাইল মাইকোডিয়াল সেলে কাজ করে তখন মাইকোডিয়াল সেলে ক্যালসিয়াম লোডিং বেড়ে যায়। আর এই ক্যালসিয়াম লোডিং বেড়ে যাওয়ার ফলে সার্কোমিয়ার ইউনিট দ্বারা স্ট্রেংথ অফ কনস্ট্রাকশন বেড়ে যায়। কনস্ট্রাকশন বেড়ে যাওয়া মানে স্ট্রোক ভলিউম বেড়ে যাওয়া, আর স্ট্রোক ভলিউম বেড়ে যাওয়া মানে বিপি বেড়ে যাওয়া। আবার অন্য সাইডে হার্ট রেট বেড়ে যাচ্ছে, হার্ট রেট বেড়ে যাওয়ার ফলে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাচ্ছে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়ার ফলে বিপি বেড়ে যাচ্ছে। সো ওভারঅল বিপি বেড়ে যাচ্ছে। বিটা 1 রিসেপ্টর আবার কিডনির জাক্সাটা গ্লোমেরুলার সেলে থাকে। যখন এই এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন বিটা 1 রিসেপ্টরে রিলিজ হয় তখন কিডনি থেকে রেনিন রিলিজ হয়। আর এই রেনিন আমরা সবাই জানি অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 এবং এই অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2-তে
কনভার্ট হয় বাই দ্য অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমস। আর এই অ্যাঞ্জিওটেনসিন 2 যখন ইনক্রিজ হয় তখন ভেসো কনস্ট্রিকশন এবং অ্যালডোস্টেরন সিক্রেশনকে ইনক্রিজ করে ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়। ব্লাড ভেসেলে ভেসো কনস্ট্রাকশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, তার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায়। আবার অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে গেলে সোডিয়াম রিটেনশন বেড়ে যাবে, আর সোডিয়াম রিটেনশন বেড়ে গেলে এডিএইচ প্রোডাকশান বেড়ে যায়, ইনক্রিজ এডিএইচ প্রোডাকশান বেড়ে গেলে ওয়াটার রিটেনশন বেড়ে যাবে, আর ওয়াটার রিটেনশন বেড়ে যাওয়া মানে ওভারঅল বিপি ইনক্রিজ করছে। নেক্সট লাং। বিটা অন রিসেপ্টর লাংয়ে থাকে, স্পেশালি ব্রঙ্কিয়াল স্মুথ পার্সেলে। যখন এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন এই বিটা অন রিসেপ্টরে রিলিজ হয় তখন ব্রঙ্কো ডাইলেশন হবে, আর ব্রঙ্কো ডাইলেশন হলে ভেন্টিলেশন ইনক্রিজ করবে, সুতরাং O2 সাপ্লাই ইনক্রিজ করবে। O2 সাপ্লাই ইনক্রিজ করা মানে বেশি পরিমাণে অক্সিজেন টিস্যুতে সাপ্লাই করতে হবে, আর এইটা এটিপি তৈরি করতে সাহায্য করে। আর এই এটিপিটা মাসেল কনস্ট্রাকশনের জন্য এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাকশন পোটেন্সিয়ালের জন্য খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের অক্সিজেন প্রয়োজন আর গুড পারফিউশন প্রয়োজন। অক্সিজেন আর গুড পারফিউশন ছাড়াও আমাদের এনার্জি প্রয়োজন, আর এই এনার্জিটা আসে গ্লুকোজ থেকে। রিসেপ্টর লিভার সেলে এবং প্যানক্রিয়াটিক আলফা সেলে থাকে। যখন এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন লিভারে বিটা সেলে গিয়ে রিলিজ হচ্ছে, লিভারের বিটা অন রিসেপ্টরে গিয়ে রিলিজ হচ্ছে, তখন গ্লুকোজ প্রোডাকশান বেড়ে যাচ্ছে। এই গ্লুকোজ প্রোডাকশন দুটো পাথওয়েতে হয়, একটা গ্লুকোনিওজেনেসিস নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, একটা গ্লাইকোজেনোসিস গ্লাইকোজেন থেকে গ্লুকোজ। আবার যখন এই স্টিমুলাস প্যানক্রিয়াটিক বিটা সেলের ওপর কাজ করে তখন গ্লাইকোজেন বেড়ে যায়, আর এই গ্লাইকোজেন লিভারে গিয়ে গ্লুকোজ প্রোডাকশনকে ইনক্রিজ করে, ওভারঅল গ্লুকোজ প্রোডাকশন বাড়ছে। আর এই গ্লুকোজ প্রোডাকশন বেড়ে যাওয়া মানে ইনক্রিজ হবে অ্যানারোবিক অ্যান্ড অ্যারোবিক রেসপিরেশন, আর তার ফলে এটিপি তৈরি হবে। নেক্সট ব্লাড ভেসেলে বিটা 2 রিসেপ্টর থাকে। যখন এই স্টিমুলাস ব্লাড ভেসেলের বিটা 2 রিসেপ্টরকে স্টিমুলেট করে তখন ভেসো ডাইলেশন হয়। ভেসো ডাইলেশন হওয়ার ফলে কি হয়, ব্লাড ফ্লো ইনক্রিজ করে, আর এই ব্লাড ফ্লো ক্যাপিলারি এবং এই অর্গানগুলোতে যায়, ব্রেন, স্কেলিটাল মাসেল অ্যান্ড অ্যাডিপোস টিস্যু। এই ব্লাডের সঙ্গে কিছু পরিমাণ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টও যায়। আবার এই বিটা 2 রিসেপ্টর অ্যাক্টিভেট করে দেয় ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলকে, আর ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল অ্যাক্টিভেটেড হয়ে গেলে এটা ইনক্রিজ করে এক্সপ্রেশন অফ লিপোপ্রোটিন লাইপেজ। লিপোপ্রোটিন লাইপেজ কী করে, ব্লাড স্ট্রিমে যে ট্রাইগ্লিসারাইড থাকে কাইলোমাইক্রনের মধ্যে, সেই ট্রাইগ্লিসারাইডকে ফ্রি ফ্যাটি অ্যাসিডে পরিণত করে এই লিপোপ্রোটিন লাইপেজ। আর এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা হলো একটা নিউট্রিয়েন্টের সোর্স। এই ফ্রি ফ্যাটি অ্যাসিড ব্লাড ভেসেলের মাধ্যমে ব্রেন, স্কেলেটাল মাসেল এবং অ্যাডিপোস টিস্যুতে যায়, তার ফলে এটিপি প্রোডাকশান বেড়ে যায়। সো ওভারঅল কি হচ্ছে, ভেসোডাইলেশন,
তার ফলে ইনক্রিজ হচ্ছে পারফিউশন, লিপোপ্রোটিন লাইফেজ অ্যাক্টিভেটেড হচ্ছে, ট্রাইগ্লিসারাইড ব্রেকডাউন হচ্ছে, ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল প্রোডাকশন হচ্ছে, আর এর ফলে বেশি পরিমাণে এনার্জি ব্রেন, স্কেলিটন মাসেল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডিপাস টিস্যুতে যাচ্ছে। জিআই ট্র্যাক, গ্যাস্ট্রিক স্মুথ মাসেলে বিটা-2 রিসেপ্টর থাকে। ফাইট অ্যান্ড ফ্লাইট সিচুয়েশানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ফুডকে ডাইজেস্টিং করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির জন্য এনার্জিকে এক্সপ্যান্ড করছে। তার ফলে কি হচ্ছে, অনেক পরিমাণ এনার্জি লস হয়ে যাচ্ছে, তার সঙ্গে কনস্ট্রাকশন অ্যান্ড মর্টালিটিটাও ডিক্রিজ হচ্ছে। ওভারঅল জিআই মর্টালিটি ডিক্রিজ করছে এবং আদার সিক্রিশন ডিক্রিজ করছে। জিঙ্ক সিস্টেম বিটা অন রিসেপ্টরের ওপর কাজ করে, আর এই বিটা অন রিসেপ্টর হার্টে থাকে। এবার এই বিটা অন রিসেপ্টরের ওপর ফোকাস করে হার্টে বিটা অন রিসেপ্টর কী করে তা জানব, কারণ বেশিরভাগ কার্ডিওভাস্কুলার ডিজিজে বিটা ব্লকারগুলো ইউজ করা হয়। বিটা অন রিসেপ্টর হার্টে মেনলি দুটো সেলে থাকে, একটা হলো পেসমেকার সেল আর একটা হলো নন পেসমেকার সেল। পেসমেকার সেল লাইক এসএ নোড অ্যান্ড এভি নোড, আর নন পেসমেকার সেল হলো কন্ট্রাক্টাইল সেল। আর এই নন পেসমেকার সেলে সার্কোমিয়া লাইক স্ট্রাকচার থাকে উইথ মায়োসিন অ্যান্ড অ্যাক্টিন ফিলামেন্ট। যখন কনস্ট্রাকশন প্রডিউস হয় তখন এটা জেনারেট করে অ্যাকশন পোটেন্সিয়াল। এবার আসবো পেসমেকার সেলে। পেসমেকার সেলে রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল নেগেটিভে থাকে 19 মিলিভোল্ট, -19 মিলিভোল্ট। আর যখন এই পেসমেকার সেল কিছু অ্যাকশন পোটেন্সিয়াল জেনারেট করে তখন সোডিয়াম চ্যানেল নিজে নিজে ওপেন হয়ে যায়। এই সোডিয়াম চ্যানেলকে বলা হয় ফানি সোডিয়াম চ্যানেল আর আইএফ। এই সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেলে কিছু সোডিয়াম পেসমেকার সেলে আসে, আর এই সোডিয়াম হলো পজিটিভ আয়ন। সুতরাং কিছু পজিটিভ আয়ন এসে এই রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল -90 ভোল্টকে লেস নেগেটিভ করে, দেন এইটা -70 মিলিভোল্ট হয়। আর এই 70 মিলিভোল্ট অন্য গেটকে ওপেন করার জন্য এনাফ হয়। 70 মিলিভোল্ট একটা ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করে দেয়। এই ক্যালসিয়াম চ্যানেলকে বলা হয় এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল। ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, কিছু ক্যালসিয়াম আয়ন সেলের ভেতরে আসে, আবার কিছু পজিটিভ আয়ন সেলে আসছে। তার ফলে কি হচ্ছে, এই -70 মিলিভোল্টকে আবার কিছু পরিমাণ নেগেটিভিটি কমিয়ে দিচ্ছে। ক্যালসিয়াম আয়ন এসে আবার নেগেটিভিটি কমিয়ে দিচ্ছে, দেন -40 মিলিভোল্ট হচ্ছে। আর এই 40 মিলিভোল্ট অন্য একটা ক্যালসিয়াম চ্যানেলের ভোল্টেজ গেটকে ওপেন করার জন্য এনাফ। আর এই যে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, একে বলা হয় টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল। এর ফলে এই ক্যালসিয়ামের ভোল্টেজ গেট যখন ওপেন হয়ে যাচ্ছে তখন অনেক পরিমাণে ক্যালসিয়াম আয়ন ভেতরে আসছে, আর এই ক্যালসিয়াম আয়ন ভেতরে এসে এই -40 মিলিভোল্টকে আরও পজিটিভ করে +10 মিলিভোল্ট করছে। আর এইভাবে পুরো ডিপোলারাইজেশন হচ্ছে সেলে। যখন সেল ডিপোলারাইজড হচ্ছে তখন কিছু পরিমাণ ক্যাটায়ন অন্য পেসমেকার সেলে অর্থাৎ নন পেসমেকার সেল বা কন্ট্রাক্টাইল সেলে চলে যাচ্ছে। আর যে এই পেসমেকার সেল থেকে নন পেসমেকার সেলে যাচ্ছে এই জাংশনটাকে বলা হয় গ্যাপ জাংশন।
আর এই নন পেসমেকার সেলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যখন 19 মিলিভোল্ট থাকে, আর এই ক্যাটায়ন এসে 19 মিলিভোল্টকে -70 মিলিভোল্টে পরিণত করে। আর এই 70 মিলিভোল্ট এনাফ এই সোডিয়াম চ্যানেলকে ওপেন করার জন্য। এই সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে সোডিয়াম আয়ন সেলের ভেতরে আসে। নন পেসমেকার সেলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থাকে -90 মিলিভোল্ট। এই পেসমেকার সেল থেকে যখন ক্যাটায়ন নন পেসমেকার সেলে আসে, তখন এই -90 মিলিভোল্টকে -70 মিলিভোল্টে পরিণত করে। আর এই 70 মিলিভোল্ট এনাফ হয় সোডিয়াম চ্যানেলকে ওপেন করার জন্য। সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে এই সোডিয়াম আয়ন সেলের ভেতরে আসে। আর এই যেহেতু সোডিয়াম আয়ন পজিটিভ, তাই -70 মিলিভোল্টকে অনেক বেশি পরিমাণে লেস নেগেটিভ করে দিয়ে +10 মিলিভোল্টে পরিণত করে। আর যখন এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল পজিটিভ 10 মিলিভোল্ট হয়ে যায়, তখন পটাশিয়াম চ্যানেলের গেট খুলে যায়। আর এই পটাশিয়াম গেট খুলে গিয়ে অনেক পরিমাণে পটাশিয়াম আয়ন সেলের বাইরে লিকেজ হয়, ফলে অনেক পরিমাণ পজিটিভ আয়ন বাইরে বেরিয়ে যায়। তাই পজিটিভ 10 মিলিভোল্ট থেকে অনেক বেশি নেগেটিভ হয়ে 0 মিলিভোল্ট হয় মেমব্রেন পোটেনশিয়াল। এই 0 মিলিভোল্ট আবার ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করে দেয়। একে বলা হয় এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল। এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে ক্যালসিয়াম আয়ন সেলের ভেতরে আসে। ক্যালসিয়াম আয়ন সেলের ভিতরে এসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে স্টিমুলেট করে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্টিমুলেট হয়ে ক্যালসিয়াম এক্সপ্লোডিং হয় সার্কোমিয়ারে। সার্কোপ্লাজমে। আর এই সার্কোপ্লাজম তখন ক্যালসিয়াম আয়নকে সার্কোমিয়ারে সেন্ড করে। সার্কোমিয়ারে গেলে বেশি পরিমাণে কনস্ট্রাকশন হয়, আর কনস্ট্রাকশন হওয়া মানে হার্ট রেট বেড়ে যাওয়া। এবার জানবো অ্যাড্রিনার্জিং সিস্টেম এই পেসমেকার সেলে কিভাবে কাজ করছে। অ্যাড্রিনার্জিং এই পেসমেকার সেলে এসে জি প্রোটিনকে অ্যাক্টিভেট করে, আর জি প্রোটিন অ্যাডিনাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করে। অ্যাডিনাইল সাইক্লেজ অ্যাক্টিভেট হয়ে এটিপিকে AMP2N তে কনভার্ট করে। এটা প্রোটিন কাইনেজ একে অ্যাক্টিভেট করে। এই প্রোটিন কাইনেজ ক্যালসিয়াম চ্যানেলে গিয়ে ক্যালসিয়াম চ্যানেলের একটা প্রোটিনকে ফসফোরাইলেশন করে। তার ফলে বেশি পরিমাণে ক্যালসিয়াম আয়ন সেলের ভেতরে আসে। বেশি পরিমাণে যদি ক্যালসিয়াম আয়ন সেলের ভেতরে আসে, তাহলে বেশি পরিমাণে অ্যাকশন পোটেনশিয়াল প্রোডাকশন হবে। বেশি পরিমাণে অ্যাকশন পোটেনশিয়াল প্রোডাকশন হলে বেশি পরিমাণে তা নন পেসমেকার সেলে যাবে, বা নন পেসমেকার সেলে কনস্ট্রাকশন করবে। আর কনস্ট্রাকশন করলে হার্ট রেট বেড়ে যাবে। এবার নন পেসমেকার সেলে কি হচ্ছে, বেশি পরিমাণে অ্যাকশন পোটেনশিয়াল যখন নন পেসমেকার সেলে আসছে, তখন এটা ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করে দিচ্ছে। ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে গেলে বেশি পরিমাণে ক্যালসিয়াম আয়ন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসছে, এবং বেশি পরিমাণে ক্যালসিয়াম আয়ন এক্সপ্লোডিং হচ্ছে সার্কোপ্লাজমে, এবং সেই সার্কোপ্লাজম থেকে অ্যাকশনকে সার্কোমিয়ারে পাঠাচ্ছে, আর সার্কোমিয়ারে গিয়ে কনস্ট্রাকশন বেশি করছে। এইভাবে কন্ট্রাক্টিলিটি বেড়ে যাচ্ছে। বলবো বিটা ব্লকার এই টার্গেট অর্গানগুলোতে কি করে। যখন বিটা রিসেপ্টরে স্টিমুলাস যাচ্ছিল, তখন অ্যাকুয়াস হিউমার প্রোডাকশান ইনক্রিজ করছিল, এর ফলে ক্যাপিলারি ডাইলেশন হচ্ছিল। কিন্তু যখন বিটা ব্লকার ইউজ করা হচ্ছে, তখন অ্যাকুয়াস হিউমার প্রোডাকশান ডিক্রিজ হচ্ছে। আর অ্যাকুয়াস হিউমার প্রোডাকশান ডিক্রিজ হলে ইন্ট্রাঅকুলার প্রেশার কমে যাবে। তাই যেসব পেশেন্টের হাই ইন্ট্রাঅকুলার প্রেশার লাইক গ্লুকোমা থাকে, তাদের ক্ষেত্রে এই বিটা ব্লকার ইউজ করা হয়। নেক্সট হার্টে বিটা রিসেপ্টর কন্ডাকশন সিস্টেম লাইক এভি নোড অ্যান্ড এসএ নোড এবং কন্ট্রাক্টাইল সিস্টেম ভেন্ট্রিকুলার মাইক্রোডিয়ামে থাকে। যখন স্টিমুলাস কন্ডাকশন সিস্টেমের বিটা অনে যায়, তখন হার্ট রেট বেড়ে যায়। হার্ট রেট বেড়ে গেলে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, আর কার্ডিয়াক আউটপুট বেড়ে গেলে বিপি বেড়ে যায়। কিন্তু যখন বিটা ব্লকার ইউজ করা হয়, তখন
বিটা রিসেপ্টরে কাজ হতে পারে না। এর ফলে হার্ট রেট কমে যায়। অন্যদিকে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে বিটা ব্লকার কন্ট্রাকটাইল কমিয়ে দেয়, কনস্ট্রাকশন কমিয়ে দেয়। আর এই হার্ট রেট আর কনস্ট্রাকশন কমে গেলে হার্টের অক্সিজেন ডিমান্ড কমে যায়। আর এই হার্টে যদি অক্সিজেন ডিমান্ড কমে যায় তবে বিভিন্ন রকম করোনারি আর্টারি ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট ফেলিওর এইসব রোগ হতে পারে। আবার এই বিটা ব্লকার হার্ট রেট আর কনস্ট্রাকশন কমিয়ে দিয়ে বিপি কমিয়ে দেয়। সো বিটা ব্লকার হাইপারটেনশনে ইউজ করা হয়। নেক্সট কিডনি। কিডনিতে বিটা রিসেপ্টর জাক্সাটা গ্লোমেরুলার সেলে লোকেটেড। যখন স্টিমুলাস কিডনিতে আসে তখন বিটা রিসেপ্টর আর এই বিটা রিসেপ্টর কিডনিতে রেনিন প্রোডাকশন করে অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 ইনক্রিজ করে বিপিকে ইনক্রিজ করছিল। কিন্তু যখন বিটা ব্লকার ইউজ করা হয় তখন রেনিন প্রোডাকশন হয় না, ফলে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 এ কনভার্ট হতে পারে না, ফলে আলটিমেটলি বিপি কমে যায়। লাংয়ে বিটা 2 রিসেপ্টর ব্রঙ্কো ডাইলেশন করছে। যখন বিটা ব্লকার ইউজ করা হয় তখন এর অপোজিট ব্রঙ্কো কনস্ট্রিকশন। আর ব্রঙ্কো কনস্ট্রিকশন হওয়া মানে ব্রঙ্কোপ্রেশাম, ব্রঙ্কোস্পেশো। এই বিটা ব্লকার অ্যাজমা সিওপিডি পেশেন্টে ইউজ করা যায় না। নেক্সট লিভার। বিটা রিসেপ্টর লিভারে গ্লুকোনিওজেনেসিস অ্যান্ড গ্লাইকোজেনোসিসের মাধ্যমে গ্লুকোজ উৎপাদন বাড়াচ্ছিল। আবার প্যানক্রিয়াটিক আলফা সেলে গ্লাইকোজেন লিভারে গিয়ে গ্লুকোজ প্রোডাকশন বাড়াচ্ছিল। কিন্তু যখন বিটা ব্লকার ইউজ করা হয় তখন এর অপোজিট হয়, লিভার গ্লুকোজ প্রোডাকশন করতে পারে না। আবার অন্যদিকে প্যানক্রিয়াটিক আলফা সেল এ গ্লাইকোজেন কমে যায়। সো গ্লাইকোজেন লিভারে গিয়ে গ্লুকোজ প্রোডাকশন এর উদ্দীপনা সৃষ্টি করতে পারে না, আলটিমেটলি গ্লুকোজ প্রোডাকশন কমে যায়। গ্লুকোজ প্রোডাকশন কমে যাওয়া মানে হাইপোগ্লাইসেমিয়া হওয়া, গ্লাইসেমিয়া। তাই এই বিটা ব্লকার ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা যায় না। ব্লাড ভেসেলে বিটা রিসেপ্টর ভেসোডাইলেশন করে ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছিল, আর সেই ব্লাড ব্রেন স্কেলিটন মাসেল এ যাচ্ছিল। কিন্তু যখন বিটা ব্লকার ইউজ করা হয় তখন ভেসো কনস্ট্রাকশন হয়, ভেসো কনস্ট্রাকশন। তার ফলে আর কম পরিমাণে ব্লাড ফ্লো হচ্ছে। এই ভেসো কনস্ট্রাকশনটা হলো মাইল্ড ভেসো কনস্ট্রাকশন, অর্থাৎ তখনও কিছু পরিমাণ ব্লাড ব্রেন স্কেলিটন মাসেলে যায়। আবার অন্যদিকে কি হচ্ছে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ব্লক হয়ে যাচ্ছে, ব্লক করে দিচ্ছে লিপোপ্রোটিন লাইপেজ প্রোডাকশন। এর ফলে কি হচ্ছে, ট্রাইগ্লিসারাইড থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হতে পারছে না, কম পরিমাণে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, ফলে কম পরিমাণে নিউট্রিয়েন্ট ব্রেন স্কেলেটন মাসেলে যাচ্ছে। নেক্সট জিআই সিস্টেম। জিআই সিস্টেমে বিটা রিসেপ্টর জিআই মর্টালিটি ডিক্রিজ করছিল এবং আদার যেসব সিক্রেশন কমিয়ে দিচ্ছে। কিন্তু যখন বিটা ব্লকার ইউজ করা হচ্ছে তখন জিআই মর্টালিটি ইনক্রিজ করছে এবং অন্যান্য সিক্রেশন বেড়ে যাচ্ছে। এর ফলে বিটা ব্লকার ইউজ করলে লিটল বিট ডায়রিয়া হতে পারে, ডায়রিয়া হয়। সেলে বিটা রিসেপ্টরের অ্যাক্টিভিটিকে যদি একটা গ্রাফিকে প্রকাশ করা হয়, ওয়াই অ্যাক্সিস মিলি ভোল্ট, এক্স অ্যাক্সিস মিলি সেকেন্ড, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, থ্রেশহোল্ড
মেমব্রেন পোটেনশিয়াল, পিক পোটেনশিয়াল। গ্রাফিকটা হবে ফেজ 4, ফেজ 0, ফেজ 3। প্রথমে যখন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -90 মিলিভোল্ট থাকছে, সোডিয়াম গেট খুলে যাচ্ছে। সোডিয়াম গেট খুলে গিয়ে সোডিয়াম আয়ন সেলের ভিতরের দিকে পজিটিভ আয়ন পাচ্ছে। তারপর -70 মিলিভোল্ট হচ্ছে। তারপর ক্যালসিয়াম চ্যানেল খুলে যাচ্ছে, এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল, এবং পজিটিভ আয়ন সেলের ভেতরে আসছে। সেখান থেকে -40 মিলিভোল্ট হচ্ছে। এবং তারপরে সেকেন্ড ক্যালসিয়াম চ্যানেল, টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল খুলে যাচ্ছে এবং মোর পজিটিভ আয়ন সেলের ভেতরে আসছে, এবং তখন পোটেনশিয়াল পজিটিভ 10 মিলিভোল্টসে পরিণত হচ্ছে। এখন পোটেনশিয়াল পিকে থাকছে, কিন্তু যখন বিটা ব্লকার ইউজ করা হচ্ছে তখন প্রোটিন কাইনেজ একে ইনহিবিট করছে। আর এই প্রোটিন কাইনেজ এ ইনহিবিট হলে এটা ক্যালসিয়াম চ্যানেলে প্রোটিনকে ফসফোরাইলেশন করতে পারছে না। এর ফলে বেশি পরিমাণে ক্যালসিয়াম আয়ন সেলের মধ্যে ঢুকতে পারছে না। আর বেশি পরিমাণে যদি ক্যালসিয়াম আয়ন সেলে না ঢুকতে পারে তখন পোটেনশিয়াল ডিক্রিজ করবে, ফলে এখানে গ্রাফ নিচের দিকে নেমে যাচ্ছে। আর পোটেনশিয়াল ডিক্রিজ হলে কন্ডাকশন পোটেনশিয়াল ডিক্রিজ করবে। আর কন্ডাকশন পোটেনশিয়াল ডিক্রিজ করা মানে হার্ট রেট কমে যাওয়া। নন পেসমেকার সেলে গ্রাফিকটা হবে এই রকম: ফেজ 4, ফেজ 0, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। নন পেসমেকার সেলে কী হচ্ছে, যখন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল 90 মিলিভোল্ট থাকছে তখন পেসমেকার সেল থেকে ক্যাটায়ন এসে 90 মিলিভোল্টকে লেস নেগেটিভ -70 মিলিভোল্টে পরিণত করছে। আর এই 70 মিলিভোল্ট তখন সোডিয়াম চ্যানেলকে ওপেন করে দিচ্ছে। তার ফলে অনেক ক্যাটায়ন সেলের ভেতরে আসছে। তখন এই সোডিয়াম -70 মিলিভোল্টকে মোর পজিটিভ লেস নেগেটিভ করে দিচ্ছে। ফলে তখন পোটেনশিয়াল +10 মিলিভোল্ট হচ্ছে এবং পোটেনশিয়াল পিকে উঠে যাচ্ছে 0 ফেজে। কিন্তু যখন এই পোটেনশিয়াল পজিটিভ 10 মিলিভোল্ট হচ্ছে তখন পটাশিয়াম চ্যানেল খুলে যাচ্ছে, ফলে কিছু পটাশিয়াম লিকেজ হয়ে সেলের বাইরে বেরিয়ে যাচ্ছে এবং তখন পোটেনশিয়াল কমে গিয়ে 0 মিলিভোল্টে পরিণত হচ্ছে। এরপর যখন এই 0 মিলিভোল্ট হচ্ছে তখন ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম সেলের ভিতরে এসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে অ্যাক্টিভেট করছে এবং ক্যালসিয়াম আয়ন এক্সপ্লোডিং হয়ে সার্কোপ্লাজমে আসছে। আর সার্কোপ্লাজম তখন সার্কোমিয়ারে পাঠাচ্ছিল। কিন্তু যখন বিটা ব্লকার ইউজ করা হচ্ছে তখন প্রোটিন কাইনেজ এ ইনহিবিট হচ্ছে। আর যখন এই প্রোটিন কাইনেজ এ ইনহিবিট হয় তখন ক্যালসিয়াম চ্যানেলকে ইনহিবিট করছে। তার ফলে কম পরিমাণে ক্যালসিয়াম ভেতরে ঢুকছে। এটা হচ্ছে ফেজ 2তে। আর কম পরিমাণে ক্যালসিয়াম যদি সেলের ভিতরে ঢোকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে অ্যাক্টিভেট করতে পারছে না। তার ফলে ক্যালসিয়াম এক্সপ্লোডিং হয়ে সার্কোপ্লাজম থেকে সার্কোমিয়ারে আসতে পারছে না, ইনহিবিট হচ্ছে। এর ফলে কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ হচ্ছে। আর এই কন্ট্রাক্টিলিটি ডিক্রিজ হয়েছিল হার্ট রেট ডিক্রিজ হয়। আর এইটা হচ্ছে ফেজ 2তে, ফেজ 2। আর পেসমেকার সেলে হচ্ছে ফেজ 4 অ্যান্ড 0। এই হচ্ছে বিটা ব্লকারের ফাংশন। নেক্সট ক্লাসিফিকেশন। বিটা ব্লকার 3 টাইপের: ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশন বিটা ব্লকার হলো নন সিলেক্টিভ, অর্থাৎ বিটা 1 বিটা 2 দুটোর সাথেই বাইন্ড করে। সেকেন্ড জেনারেশন হলো বিটা 1 সিলেক্টিভ, শুধুমাত্র বিটা 1 এর সাথে বাইন্ড করে। থার্ড জেনারেশন হলো নন সিলেক্টিভ উইথ এডিশনাল ভেসোডাইলেটরি এফেক্ট, অর্থাৎ এটা বিটা 1 বিটা 2 দুটোর সাথেই বাইন্ড করে, এছাড়াও ভেসোডাইলেটরি এফেক্ট আছে। ফার্স্ট জেনারেশন হলো প্রোপোনল, টাইমোলল, পিন্ডোলল। সেকেন্ড জেনারেশন অ্যাটিনোলল, ইসমোলল, মেটাপ্রোলল। থার্ড জেনারেশন হলো ল্যাবেটালল অ্যান্ড বিটাক্সোলল। নেক্সট অ্যাডভার্স এফেক্ট ব্রাডিকার্ডিয়া। কীভাবে ব্রাডিকার্ডিয়া করছে আমি আগেই বলেছি মেকানিজমে, তার একবার বলছি। বিটা ব্লকার ইউজ করলে কন্ডাক্টিভিটি আর কন্ট্রাক্টিলিটি কমে যায়। আর কন্ট্রাক্টিলিটি কমে গেলে হার্ট রেট কমে যায়। আর হার্ট রেট কমে যাওয়া মানে ব্রাডিকার্ডিয়া। আবার
এই ব্রাডিকার্ডিয়া কমে, আবার এই হার্ট রেট কমে গেলে কি হয়, অক্সিজেন ডিম্যান্ড কমে যায়। আর এই অক্সিজেন ডিম্যান্ড কমে গেলে হার্ট ফেলিওর, মাইকার্ডিয়াল ইনফার্কশন এবং আদার করোনারি আর্টারি ডিজিজ হতে পারে। তাই যদি এই বিটা ব্লকার হার্ট ফেলিওর, মাইকার্ডিয়াল ইনফার্কশন, করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে কোনো পেশেন্টকে ইউজ করা হয়, সেই পেশেন্টে আরও অক্সিজেন ডিম্যান্ডকে কমিয়ে দেয়। তাই সেই পেশেন্টের ক্ষেত্রে এই বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড, অর্থাৎ বিটা ব্লকার ইউজ করা হয় না। যদি বিটা ব্লকার ইউজ করা হয় তাহলে অক্সিজেন ডিম্যান্ড আরও কমিয়ে দেবে, তারপরে ওই পেশেন্টের মারা যেতে পারে। নেক্সট, ব্রঙ্কোস্প্যাজম ইন সিওপিডি অ্যান্ড অ্যাজমা পেশেন্ট। এইটাও বলেছি বিটা ব্লকার ইউজ করলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, এর ফলে ব্রঙ্কোস্প্যাজম। সো যদি কোনো অ্যাজমা বা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে এই বিটা ব্লকার ইউজ করা হয় তাহলে সেটা আরও বেশি সিভিয়ার হয়ে যায়। তাই বিটা ব্লকার অ্যাজমা এবং সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। নেক্সট, হাইপোগ্লাইসেমিয়া। যদি বিটা ব্লকার ইউজ করা হয়, লিভারে এই বিটা ব্লকার গ্লুকোজ প্রোডাকশন করতে বাধা দেয়। গ্লাইকোজেনোসিস অ্যান্ড গ্লুকোজেনোনিওজেনেসিস পাথওয়েকে বাধা দেয়, তার ফলে গ্লুকোজ প্রোডাকশন হতে পারে না। আবার অন্যদিকে প্যানক্রিয়াটিক আলফা সেলে গ্লাইকোজেনকে ইনহিবিট করে, এর ফলে গ্লাইকোজেন লিভারে গিয়ে গ্লুকোজ প্রোডাকশন করে না, ফলে আলটিমেটলি গ্লুকোজ প্রোডাকশন ডিক্রিজ হয়। আর গ্লুকোজ প্রোডাকশন ডিক্রিজ হওয়া মানে হাইপোগ্লাইসেমিয়া। তাই যদি ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এই বিটা ব্লকার ইউজ করা হয় তাহলে সেই পেশেন্টের আরও বেশি গ্লুকোজ প্রোডাকশন কমে যায়, ফলে সেই পেশেন্টের ক্ষতি হয়। সুতরাং ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড। নেক্সট, হাইপোটেনশন। আগেই বলেছি বিটা ব্লকার হার্ট রেটকে কমে দেয়, আর হার্ট রেট কমে গেলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে গেলে বিপি কমে যায়, আর বিপি কমে যাওয়া মানে হাইপোটেনশন। সুতরাং কোনো হাইপোটেনশন পেশেন্টের ক্ষেত্রে যদি বিটা ব্লকার আবার ইউজ করা হয় সেক্ষেত্রেও বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড। নেক্সট, ডায়রিয়া। বিটা ব্লকার গ্যাস্ট্রিক স্মুথ মাসেলে জিআই মর্টালিটি অ্যান্ড আদার সিক্রেশনকে ইনক্রিজ করে, এর ফলে ডায়রিয়া হয়। এছাড়াও ডিজিনেস, extremities of cold and heat, fatigue. So বিটা ব্লকারের অ্যাডভার্স ইফেক্টকে আমরা B²H² বলতে পারি। B ফর ব্রাডিকার্ডিয়া, B ফর ব্রঙ্কোস্প্যাজম, H ফর হাইপোগ্লাইসেমিয়া, H ফর hypotension, D for diarrhea, dizziness, E for extremities of cold and heat, and H for fatigue.